আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন সবাই। তো যেহেতু আজকের ক্লাসটায় কেউ প্রেজেন্ট নাই, আমি অনলাইনে ক্লাসটা একটা রেকর্ডেড লেকচার ভার্সন আপনাদের দিয়ে দিচ্ছি। তো এটা আপনারা দেখে নিন, কারণ আমাদের সিলেবাস আর কমপ্লিট হয়নি। হুম। আজকে আমাদের ২টা ক্লাস হওয়ার কথা ছিল, এখানে কিছু পড়ানোর কথা ছিল। ২৯ তারিখ কিছু পড়ানোর কথা ছিল। আর এক্সামের ব্যাপারটা একটু বলি স্যার। আপনাদের এক্সামের কিন্তু রুটিন দিয়ে দিছে। এক্সাম এইটাতে না, একটু দেখাই। সো আমরা হচ্ছি 32A, আমাদের এক্সামের ডেট কিন্তু দিয়ে দিছে 6 ডিসেম্বর। সো 6 ডিসেম্বর আমাদের যেহেতু এক্সামও হবে, ল্যাবের এক্সামটা, হ্যাঁ ল্যাবের এক্সামটার কথা বলতেছি, সেশনাল। আর থিওরিটা এখনো ডেট আসে নাই, থিওরিটা ডেট আসলে আমিও দেখতে পারবো, আপনারাও পাবেন। বাট ল্যাবের এক্সামটার ডেট যেহেতু চলে আসছে, ওই ডেটেই এক্সামটা আমরা নিব। তো সেই জন্য আরো কিছু টপিক আপনাদেরকে পড়ানো আমার দরকার। সেই জিনিসগুলো আমি একটু ক্লিয়ার করব, এবং বেসিক্যালি অনলাইনেই আপনারা একটু শিখে নিয়েন সুযোগ পেলে। কারণ যেহেতু সপ্তাহে একদিনই দেখা হয়, আর আজকে যেহেতু কেউ আসে নাই, আমরা বেশ পিছায় যাব আর আপনাদের সিলেবাস কমপ্লিট হবে না। আচ্ছা, তো আমি একটু এক্সক্যালিটরটা খুলে রাখি, আপাতত অফ করে দিই। ওকে। তো প্রথম কথা হচ্ছে, আমরা ছিলাম হচ্ছে অ্যারেতে। তো অ্যারের আমি আমি আপনাদেরকে গত ক্লাসে আপনাদের ল্যাবে কিছু ক্লাস পারফরমেন্স হয়েছিল, এবার থিওরি ক্লাসেও অ্যারের বিষয়ে কিছু আলোচনা করতেছিলাম। তো ওইখান থেকে আমি একটু কাজ শুরু করব, তারপরে আমরা একটু অন্য জায়গায় যাব। কাজের জন্য আমরা প্রথমে একটা ওপেন নিউ ফোল্ডার খুলে ফেলি। এটা আমরা আগেও অনেকবার করছি। সো মনে করেন যে 2102 নভেম্বর। এই ফোল্ডারে যদি আমরা কোডিং করতে চাই, তখন নিশ্চয়ই মনে আছে যে কোড ব্লকসটা ওপেন করবেন। কোড ব্লকসে ক্রিয়েট নিউ প্রজেক্ট কনসোল অ্যাপ্লিকেশন সি, একটা নাম দেই, ধরেন অ্যারে ল্যাব সলিউশন। আমরা দেখবো যে কোন কোন ডেস্কটপে, মানে ডেস্কটপ না, মানে যে ফোল্ডারে আমরা মাত্র ক্রিয়েট করলাম সেটা নাম ছিল ট্রিপলি। এই ফোল্ডারটা আমরা কাজ করব আজকে। সিলেক্ট ফোল্ডার, নেক্সট, ফিনিশ। এখানে আমাদের সোর্সেস এর ভিতর মেইন ডট সি এর মধ্যে প্রোগ্রামটা রানিং চলবে। একটু অন করে দেখি কাজটা চলে কিনা। সাইডে বলবো। আচ্ছা, আপনাদের প্রথমে যেই প্রবলেমটা ছিল সেটা হচ্ছে, প্রথমে যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে একটা অ্যারের মধ্যে ইনপুট নেওয়া এবং সেই অ্যারেটা আউটপুট দেওয়া। এটা আমি গত, মানে ল্যাবের ক্লাসে সলিউশনটা বলতেছি। ল্যাব ক্লাস সলিউশন, আমাদের ল্যাব ক্লাসটা ছিল লাস্ট 15 তারিখ। ওখানে আপনাদের পরীক্ষা হয়ে গেছিল নভেম্বর 15, 2024। তাহলে আমাদের ফার্স্ট যে টাস্কটা ছিল, টাস্ক 1। হুম। আমাদের প্রথম টাস্ক 1টা ছিল টেক 5 integers as inputs in an array and print the array. এটা আমাদের প্রথম প্রোগ্রাম ছিল। এটা প্রোগ্রামটা খুবই সহজ। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে 5টা অ্যারের ভিতরে 5টা ইন্টিজার নেওয়ার জন্য আমাদের একটা অ্যারে ডিক্লেয়ার করতে হবে। অ্যারে ডিক্লেয়ার করার জন্য প্রথমে ডেটা টাইপটা লেখা লাগে। যেহেতু আমাদেরকে ইন্টিজার নিতে বলছে,
আমরা লিখবো আইএনসি। তো এর একটা নাম নাম দেওয়া লাগে, আমরা নাম দিলাম মনে করি নাম্বারস। থার্ড ব্র্যাকেট চিহ্ন দেওয়া লাগে। যেহেতু 5টা অ্যারে নিতে বলছে সেহেতু আমরা 5 সাইজের একটা অ্যারে ডিক্লেয়ার করলাম। বাস, শেষ। তো এখন বর্তমানে অ্যারের ভিতরে কিন্তু কিছু নাই। হুম, এই কথাটুকু লেখার মানে হচ্ছে বেসিক্যালি আপনি 5টা ঘর নিলেন, 1 2 3 4 5। আর অ্যারের বিষয়ে আগেই বলছিলাম যে অ্যারের ঘর মানে ইন্ডেক্সিং। হ্যাঁ, অ্যারের যে ইন্ডেক্সিংটা সেটা কিন্তু শুরু হয় হচ্ছে 0 দিয়ে। অর্থাৎ আমি যদি বলি সাইজ 5 তাহলে অ্যারের ভিতরে 0 1 2 3 4 এই 4টা ইন্ডেক্স আছে। 5 কিন্তু ইন্ডেক্সটা নাই। সো ডিক্লেয়ার করছেন কিন্তু ভিতরে কোনো ভ্যালু ইনিশিয়ালাইজ করেন নাই। এই ভ্যালুগুলা কোত্থেকে নেবেন? ইউজারের থেকে একটা একটা করে ইনপুট নেবেন। তো এই ইউজারের থেকে ইনপুট নেওয়া স্ক্যানএফ দিয়ে এটা তো আমরা সবাই পারি। তো আমরা যেটা করব একটা লুপ চালাবো। লুপ চালাবো এইভাবে যে প্রথমে এই এরে এই ঘরটায় আসবে এবং ইউজারের থেকে একটা ইনপুট নিল, ধরেন কথার কথা 10। তারপরে এই ঘরে আসবে, তারপরে এই ঘরে আসবে, তারপরে এই ঘরে আসবে। এইভাবে লুপটা আস্তে আস্তে আগাইতে থাকবে। তো চলেন আমরা এই জিনিসগুলো আগেও অনেকবার ক্লাসে আলোচনা করছি, সো লুপ আপনারা বুঝেন। একটা ফর লুপ লিখলাম কথার কথা, ইন্টিজার I ইকুয়াল টু 0, I লেস দেন 5। কেন লেস দেন 5? কারণ একটা অ্যারের মধ্যে মানে যদি 5 সাইজের অ্যারে হয় সর্বোচ্চ ঘর আছে 4। হ্যাঁ, 4 is less than 5। সো এই জন্য আমরা লিখলাম হচ্ছে I লেস দেন 5, অর্থাৎ I প্রথমে হবে 0, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, কিন্তু আর 5 পর্যন্ত যাবে না। আর যাতে 5 পর্যন্ত না যায়। ওকে, দেন I প্লাস প্লাস। I প্লাস প্লাস মানে হচ্ছে I এর মান 1 করে করে বাড়াও। সরি। তো এরপরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। ভিতরে আমরা এখন প্রতিবার একবার করে কি করব? বলবো আমাকে একটা করে নাম্বার দাও, আমাকে একটা করে নাম্বার দাও, আমাকে একটা করে নাম্বার। তো আমরা লিখলাম যে প্রিন্ট প্লিজ গিভ মি এ নাম্বার এবং স্ক্যানএফ। তো এগুলো আপনারা সবাই পারেন কিন্তু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে কিন্তু পারবেন না। অ্যাম্পারস্যান্ড সাইন। এখন ব্যাপারটা হচ্ছে আমরা লিখবো কি, অ্যারের নামটা লিখবো এবং ভিতরে দিব আই। তাহলে দেখেন এই কথাটার মানে হচ্ছে সরি নাম্বারসের আই মানে নাম্বারসের 0 প্রথমবার যখন লুপে ঢুকবে তখন জিনিসটা থাকবে হচ্ছে নাম্বারসের 0। হ্যাঁ, এটা কোন ঘর? এটা হচ্ছে এই ঘর, এই ঘর, এই যে 0 লেখা আছে। অর্থাৎ নাম্বারস এর 0 নাম্বার ইন্ডেক্সে ইনপুট নেও। নাম্বারস এর 0 নাম্বার ইন্ডেক্সে তুমি কি করো? স্ক্যানএফ করো। আচ্ছা, এইটা যদি আমরা কমপ্লিট করি তাহলে যেটা হবে, আমাদের লুপটা 5বার রান হবে এবং প্রতিবার আমাদেরকে বলবে একটা করে নাম্বার দাও, আমরা একটা করে নাম্বার এন্ট্রি দিব। এন্ট্রিটা দেই, ধরেন দিলাম 10 20 30 40 50। বাস, কিন্তু আমাদের প্রোগ্রামটা এখনো শেষ হয়নি। কি বলছে? অ্যারের মধ্যে নাম্বার তো ইনপুট নিছো, এবার কি করো? অ্যারেটা প্রিন্ট করো। সো বেসিক্যালি প্রিন্ট করার জন্য সিম্পল, এখন এখন জাস্ট খালি অ্যারের ভ্যালুগুলো প্রিন্ট করবো। আরেকটা লুপ লিখতে হবে। ধরেন আমরা লিখলাম ইন্টিজার এনিথিং, ধরেন p ইকুয়াল টু 0, p লেস দেন 5, p প্লাস প্লাস। ভ্যারিয়েবলের তো যে কোনো নাম দেওয়া যায়, রাইট? ভ্যারিয়েবলের নাম তো যে কোনো কিছু লেখা যায়। তো এখন আমরা প্রিন্ট করব। So আমরা লিখলাম প্রিন্ট, ধরেন অ্যারে এরকম একটা কিছু লিখলাম। পার্সেন্টেজ ডি দিলাম কেন? কারণ আমাদের প্রত্যেকটা ছিল ইন্টিজার টাইপ। দেখেন সবকিছু ইন্টিজার টাইপ। সো ভিতরের প্রত্যেকটা ভ্যালু হচ্ছে ইন্টিজার টাইপ। সো পার্সেন্টেজ ডি ইউজ করতে হবে। যদি ফ্লোটিং পয়েন্ট টাইপ থাকতো তাহলে এফ, যদি ডাবল থাকতো তাহলে এল এফ। হ্যাঁ, এগুলো নিশ্চয়ই আগে পড়াইছি, নিশ্চয়ই মনে আছে। আচ্ছা, তাহলে আমরা প্রিন্ট করবো হচ্ছে নাম্বারস, নাম্বারস এর ভিতরের
একটা একটা করে ভ্যালু আমি প্রিন্ট করব। আর এই পুরাটা কাজ শেষ করার পরে আমরা একটা এক্সট্রা লাইনও প্রিন্ট করি এই পুরা কাজটা শেষ করে। ধরেন এটা এখানে না দিয়ে এখানে দিই। তাহলে আগে একটা লাইন প্রিন্ট হবে, তারপরে এর যে ভ্যালুগুলো আছে সেগুলো একটা একটা করে প্রিন্ট হবে। বুঝতে পারছেন? আচ্ছা, দেখি আগে কিভাবে প্রিন্ট হয়, তারপরে দরকার হলে মডিফাই করবো। সরি, আই তো না, নাম্বারস এর পি। পি আমরা তো এখানে পি দিয়ে চালাচ্ছি, লুপটা আমরা পি দিয়ে চালাচ্ছি। পি ইকুয়াল টু 0, পি লেস দেন 5, পি প্লাস প্লাস, এর ভিতরে পি। এখন চালাই। আমাকে কিছু নাম্বার দাও, দিলাম 100, 200, 300। একটা নেগেটিভ ভ্যালু দেই। হ্যাঁ, এনিথিং একটা ভ্যালু দিই। তো দেখেন 100, 200, 300, -50 এবং 788। এই অ্যারে কথাটা আমরা মুছে দিই, কমা দিয়ে দিই। ব্যাস। এখন দেখেন, ধরেন আবার দিই 100, 200, 300, -50, 55। বাস, প্রিন্ট হয়ে গেল। 100, 200, 300, -50 and -55। তো এটা ছিল আমাদের 1 নম্বর টাস্ক। আপনারা অনেকেই স্ক্যানএফ পর্যন্ত পারছেন, কারণ এটা হয়তো আমি কোনো ক্লাসে লিখে দিছিলাম। কিন্তু এই অল্প কাজ, মানে একই কাজ দ্বিতীয়বার আর করতে পারতেছেন না। তো এটা কিন্তু আনফরচুনেট। এবার এই টাস্কটা আমি একটু কমেন্ট আউট করে রাখি, এক ফাইলেই আমি সব কাজ করব। সো কমেন্ট আউট করার জন্য উপরে একটা স্ল্যাশ স্টার আর একদম বাইরে একটা স্টার স্ল্যাশ দিলাম, কমেন্টেড হয়ে থাকে। ওকে, এবার আসেন টাস্ক টু। টাস্ক টুতে বলা ছিল যে 5টা ইন্টিজার নাও এবং রিভার্স অর্ডারে অ্যারেটা প্রিন্ট করো। রিভার্স অর্ডারে অ্যারেটা প্রিন্ট করো, এটা ছিল টাস্ক। So take 5 integers in an array and print them in reverse order. মানে 1 2 3 4 5 দিলে উল্টা করে প্রিন্ট হবে। 5 4 3 2 1 এভাবে প্রিন্ট হবে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে দেখেন স্যার, এই অ্যারে ডিক্লেয়ার করা এবং স্ক্যানএফ করা, প্রিন্টএফ করা, এই কাজটুকু কিন্তু আমরা এখান থেকেই কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে কন্ট্রোল ভি দিলে পেস্ট হয়ে যাবে। কারণ এই কাজটুকু তো সেম, একই কাজ। এই কাজটুকু আপনার নিজের আর কষ্ট করে করা লাগলো না দ্বিতীয়বার। আচ্ছা, সো 5টা সংখ্যা আমি নিয়ে নিলাম। এই কোডটুকু আগেও করছি, আবারও ইউজ করলাম। ভালো। এবার আসেন এই 5টা সংখ্যা উল্টা করে প্রিন্ট করি। দেখেন খেয়াল করে স্যার, ধরেন আহ, আমার যদি সংখ্যাগুলা থাকে এরকম ভাবে থাকে যে 10, 20, হ্যাঁ, 30, 40, 50। তো আমি যদি i ইকুয়াল টু 0 থেকে, হ্যাঁ, i ইকুয়াল টু 0 থেকে i লেস দেন 5 এই পর্যন্ত লুপ গেলে, যদি সামনে সামনে যায়, লুপটা যদি 0 থেকে 5 এর আগ পর্যন্ত যায়, তাহলে উল্টা করার কোডটা কি? খুবই সিম্পল না? যে i ইকুয়াল টু 5 থেকে স্টার্ট করব। সরি, 5 তো হয় না, 4। i ইকুয়াল টু 4 থেকে স্টার্ট করব, আর i 0 পর্যন্ত যাব, তাই না? সো এই জিনিসটা আমি জাস্ট জাস্ট একটা লাইন, অল্প কিছু চেঞ্জ। সেটা হচ্ছে ফর, মনে করেন ইন্টিজার p ইকুয়াল টু 4, p ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 0, p মাইনাস মাইনাস। তার মানে p শুরু হবে 4 থেকে, 4-এর পরে আসবে 3-এ, 1 কমবে, তারপরে যাবে 2-এ, 1 কমবে, তারপরে যাবে 1-এ, 1 কমবে, তারপরে যাবে 0-তে, 1 কমবে। 0-এর পরে যখন -1-এ চলে আসবে, তখন আর লুপটা কাজ করবে না। 0-এর পরে যখন, এই যে দেখেন, 4 3 2 1 0 পর্যন্ত ইন্ডেক্স আছে। 0-এর পরে যদি -1-এ চলে আসে, তখন আর লুপটা কাজ করবে না। ও, তাহলে আগের মতোই সিম্পল। আমি জাস্ট খালি এই অংশটুকুই কপি করে এখানে পেস্ট করলাম। দেখেন, তো দিলাম ধরেন 10,
20, 30, 5, 78। দেখেন উল্টা করে প্রিন্ট হয়েছে, 78, 5, 30, 20। খুবই সিম্পল একটা প্রবলেম ছিল, কিন্তু অধিকাংশ মানুষ এই প্রবলেমটা সলভ করতে পারেনি। আচ্ছা, এটাও একটু কমেন্ট আউট করি। সো কোডের উপরে একটা স্ল্যাশ স্টার দিলাম, আর কোডের নিচে একটা স্টার স্ল্যাশ দিলাম। আপনারাও এই সেম স্টাইলেই এক ফাইলে সব কাজ করবেন, ঠিক আছে? এরকম এই যে আমি টাস্ক 1, টাস্ক 2 এভাবে করছি না? এভাবে এক ফাইলে করবেন। এতে সুবিধা কি? আমার যদি টাস্ক 2 টা দেখা লাগে, আমি জাস্ট সিম্পলি এই দুইটা জিনিস উঠাই দিব, ব্যাস কোড রানিং হয়ে যাবে। বুঝতে পারছেন? সো আমরা একটু কমেন্ট আউট করে দেই। বা অনেক সময় অনেকে এরকম আরো সুন্দর সুন্দর ইয়াও দেয়। যেমন ধরেন কথার কথা যে এরকম একটা দাগ দিয়ে দিল। হুম? তো একটা প্রশ্ন, এটা আবার মনে করেন এটা আরেকটা প্রশ্ন। অনেকে এরকমও করে সুন্দর দেখানোর জন্য। এটা টাস্ক 2। অনেকটা পরীক্ষার খাতায় আমরা যেরকম ভাবে লিখি আরকি। হ্যাঁ, আচ্ছা যাই হোক। তারপরে টাস্ক 3। টাস্ক 3 টা ছিল আম একটা সংখ্যা, সরি, টাস্ক 3 টা ছিল হচ্ছে লার্জেস্ট নাম্বার বের করা। নাকি এরকমই মনে হয়েছিল, যে সব মানে একটা অ্যারের ভিতরে সবচেয়ে বড় সংখ্যা কোনটা সেটা বের করা। তাহলে টাস্ক 3 হচ্ছে যে given an array of 5 integers, find the largest number. এই সেম প্রশ্নটা ফাইন্ড দ্য লার্জেস্ট নাম্বারেও আসতে পারে, আবার ফর ফাইন্ড দ্য মিনিমাম ভ্যালু এই কথাও বলতে পারে, অথবা মানে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম ভ্যালু, ফাইন্ড দ্য লার্জেস্ট নাম্বার একই কথা, অথবা ফাইন্ড দ্য মিনিমাম ভ্যালু, ফাইন্ড দ্য লোয়েস্ট নাম্বার একই কথা। তো 5টা ইন্টিজার থাকলে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম ভ্যালু, ফাইন্ড দ্য ম্যাক্সিমাম ভ্যালু, ফাইন্ড দ্য ম্যাক্সিমাম ভ্যালু ইন দ্য অ্যারে, সবচেয়ে বড় সংখ্যা বের করো। তাহলে 5টা ইন্টিজার নিয়ে নেই, ধরেন ইন্টিজার নাম্বারস, একটা নাম দিলাম ইন্টিজারে। তো যেহেতু 5 সাইজ নিলাম, আর এখানে আমরা কিছু নাম্বার দিয়ে দিব, নিজেরাই ইনিশিয়ালাইজ করে দিয়ে দিব, পরীক্ষার হলেই দেওয়া থাকবে। ধরেন দিলাম যে 74, 5, 66, তারপর মনে করেন 100, 20, ব্যাস। 5টা ভ্যালু আমরা ইনিশিয়ালাইজ করি। ঠিক আছে? আপনাদের নিশ্চয়ই আমি অ্যারে ইনিশিয়ালাইজেশন পড়াইছি। তার মানে আপনি যদি কিছু না বলেন তাহলে কিন্তু একটা এমটি অ্যারে তৈরি হয়। হ্যাঁ? কিছু যদি না বলি, কোনো যদি জাস্ট মেনশন করে দিই সাইজটা, এরকম এমটি হয়। এই যে এখন আমরা বলে দিচ্ছি, ইনিশিয়ালাইজ করে দিচ্ছি। সো এটার মধ্যে এই 74, 2, 66, 120 এই ভ্যালুগুলো বসে যাবে। হ্যাঁ? 74, 2, 66, 100, হ্যাঁ? -2 ইত্যাদি ইত্যাদি এই ভ্যালুগুলো বসা থাকবে। এটা হচ্ছে ইনিশিয়ালাইজ করা অ্যারে। আর এর আগে আমরা এখানে যে অ্যারেটা লিখছি সেটা হচ্ছে ইনিশিয়ালাইজ ছাড়া অ্যারে। ওটার মধ্যে অ্যারের জন্য মানে নাম্বার গুলা বসানোর জন্য স্পেস নেওয়া হয়েছে, কিন্তু স্পেসের মধ্যে কোনো ভ্যালু নেই। এটার মধ্যে স্পেসও নেওয়া হয়েছে, স্পেসের মধ্যে ভ্যালুও দেওয়া আছে। আচ্ছা যাই হোক, তো সেটার মধ্যে সবচেয়ে বড় নাম্বার বের করা, সবচেয়ে বড় নাম্বার বের করার টেকনিকটা বলি। টেকনিকটা হচ্ছে, আপনি একটা ভেরিয়েবল নেবেন। আপনি একটা ভেরিয়েবল নেবেন, ধরেন আমি ভেরিয়েবলটার নাম দিলাম লার্জেস্ট। এইটার মধ্যে একদম প্রথম ঘরে যাই থাকুক না কেন সেটার ভ্যালুটা আপাতত বসায় রাখেন। যেমন আমি বললাম 74ই সবচেয়ে বড়। ভালো। এরপরে যেটা করেন, যে এই 74 তো আপনি সবচেয়ে বড় মানে ধরে নিলেন। এখন এক ঘর সামনের থেকে গিয়ে শেষ পর্যন্ত যান এবং প্রত্যেকটা ভ্যালু চেক করে দেখেন যে কেউ 74 এর থেকে বড় আছে কিনা। তাহলে আমাদের ইনডেক্স নাম্বারগুলো আমরা লিখি, যেমন এটা হচ্ছে 0, 1, 2, 3, 4,
কারণ এখানেও একটা ভ্যালু আছে, ধরেন কথার কথা 20, 5। তাহলে আমাদের 6টা সংখ্যা আছে, 6টা সংখ্যার মধ্যে আমি প্রথম সংখ্যাটাকেই সবচেয়ে বড় ধরে নিলাম। সেটা বড় হোক না হোক, আমি লার্জেস্ট ধরে নিলাম। তারপরে কি করব, একের থেকে শুরু করে, হ্যাঁ, পুরা অ্যারেটা আমরা ইটারেট করব বা লুপ করব। লুপ করে করে দেখবো যে কোনোটা বড় আছে কিনা। যেমন 74-এর থেকে কি 2 বড়? না। 66 বড়? না, সেটাও না। 100 বড়? 100 তো বড়। সো তখন আপনি 74টা কেটে দেন এবং এখানে লিখে দেন 100। এইভাবে করে যখন পুরো লুপটা কমপ্লিট হয়ে যাবে, আপনার লার্জেস্টের মধ্যে যেটা থাকবে সেটাই হচ্ছে অ্যান্সার। তো এই টেকনিকটা আমরা অ্যাপ্লাই করব। তো আমরা প্রথমে একটা ইন্টিজার নেই, ধরেন লার্জেস্ট, অথবা অনেকে ম্যাক্স লেখে, ম্যাক্স, এনিথিং আপনি লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি নিশ্চয়ই বলছিলাম যে প্রথম ভ্যালুটাই আপনি কি বলবেন, ম্যাক্স হিসাবে ধরে নেবেন। সো আমার নাম্বারস এর একদম প্রথম ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে, অর্থাৎ 0 নাম্বার ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেটাই ধরে নিলাম ফার্স্ট অফ অল। ওকে, এবার ফর ইন্টিজার I ইকুয়াল টু 1, বলতে পারেন স্যার 0 থেকে শুরু করলেন না। হ্যাঁ, 0 থেকেও করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু 0 তো অলরেডি আপনি লার্জেস্ট বলেই ফেলছেন। তো 2 নাম্বার থেকে স্টার্ট করেন। তো 74-কে তো অলরেডি আপনি লার্জেস্টে বসাই ফেলছেন। সো আমরা এটা 1 থেকে স্টার্ট করে লাস্টের আগ পর্যন্ত গেলেই হয়। আই, আমরা যেহেতু জানি যে 5টা ইন্টিজার, সো I লেস দেন 5, I প্লাস প্লাস। ওকে, এবার আমরা কি করব, চেক করব যে if এই নাম্বারসের I, হুম, বর্তমানে I এর ভ্যালু কত, 1, তার মানে এইটা 2, এ কি লার্জেস্টের চেয়েও বড়, এটা আমরা চেক করব। ইফ এইটা যদি গ্রেটার দেন অর ইকুয়াল লার্জেস্ট, ও লার্জেস্ট তো না, এখানে ম্যাক্স ইউজ করছে, ম্যাক্স, যদি এই নাম্বারটা ম্যাক্সের থেকেও বড় হয়, তাহলে ম্যাক্সের মধ্যে এই নাম্বারটাকে বসাই দাও, ম্যাক্সের মধ্যে এই নাম্বারটাকে বসাই দাও। তাহলে বর্তমানে I এর ভ্যালু হচ্ছে 1, তাহলে 1 নাম্বার ইন্ডেক্সে ভ্যালু দেওয়া আছে হচ্ছে 2, 2 কি 74-এর চেয়ে বড়? না। তাহলে এই লুপের, এই ইফ লুপের মধ্যে আসলে, ইফ তো আর লুপ না, ইফ কন্ডিশনে আমাদের প্রোগ্রামটা আসলে ঢুকবে না। আচ্ছা, তাইলে কি হবে, I প্লাস প্লাস হয়ে যাবে, তার মানে I আগে ছিল 1, এখন হয়ে যাবে 2। নাম্বার আছে 66। আচ্ছা, নাম্বারসের I ইজ গ্রেটার দেন অর ইকুয়াল ম্যাক্স, এই আমরা চেকিং করতেছি। ম্যাক্সের ভ্যালু হচ্ছে 74, 66 কি 74-এর চাইতে বড়? না, সেটাও না। সেই ক্ষেত্রে I আরো এক ঘর আগাবে, 100। 100 কি ম্যাক্সের তুলনায় বড়? ম্যাক্সের বর্তমান ভ্যালু 74, 100 কি বড়? ইয়েস। তখন আপনি ম্যাক্সের মধ্যে বসায় দেন 100। তারপরে আরেক ঘর যাবে 20, 20 কি 100-র চাইতে বড়? না। তাহলে এই ইফ কন্ডিশনে ঢুকবে না। I আরো এক ঘর আগাইলো, I এর ভ্যালু হয়ে গেল 5, এর মধ্যে 5 বলে কিছু নাই, আর I 5 পর্যন্ত যাবেও না, সো এই ফর লুপ শেষ। বাস, ফর লুপ যেহেতু শেষ, এখন ম্যাক্স এর মধ্যে যেই নাম্বারটা থাকবে সেটাই হবে সবচেয়ে বড় নাম্বার। সো প্রিন্টএফ দ্য ম্যাক্সিমাম ভ্যালু ইজ, যেহেতু ইন্টিজার ভ্যালু আমরা ডি দিচ্ছি, যদি ফ্লোটিং পয়েন্ট থাকতো বা অন্যান্য কিছু থাকতো, ডাবল থাকলে এল এফ দিতাম, সেক্ষেত্রে আমরা ম্যাক্স এর ভ্যালুটা প্রিন্ট করে দিই। একটা লাইন গ্যাপ দেই। সো এখন যদি আমরা প্রোগ্রামটা রান করি, দেখেন ম্যাক্সিমাম ভ্যালু ইজ 100। আমরা একটু চেঞ্জ করে দিই, দেন ধরেন এটা 20 দেওয়া, তো এটা 205 বানাই দিলাম, সেভ করি। তাহলে এখন লার্জেস্ট ভ্যালু কোনটা হবে? 74, 2, 66, 100 এবং 205 কে হবে? 205। ওকে, তাহলে আমরা চালাই দেখি, যদি 205 আসে তাহলে আমাদের প্রোগ্রাম ঠিক আছে। অন্য কোনো জায়গায় দেখি, ধরেন এটাকে আবার 745 বানাই দিলাম, সেভ করলাম, প্রোগ্রাম রান করে দেখি কাজ করে কিনা। 745, তার মানে ওভারঅল আমাদের প্রোগ্রামটা সুন্দরভাবে চলতেছে। এরপরে একটা টাস্কে আসি, সেই টাস্কটা হচ্ছে, আর এটাকে আমরা টাস্ক 4 বললাম, যে given an array of
integers find their sum and average। তাহলে আপনাকে যদি একটা ইন্টিজার অ্যারে দেয় সেটা থেকে সংখ্যাগুলোর যোগফল এবং তাদের এভারেজ বের করা, এরকম একটা কোড আমরা ল্যাবেও করছিলাম। সো এটারই আমি আরেকবার একটু দেখাই দিচ্ছি। সো ধরেন আমাদেরকে একটা ইন্টিজার দিল স্কোরস, হুম, একটা অ্যারে দিল স্কোরস এবং সেটার মধ্যে মনে করেন 10টা সংখ্যা আছে। তো আমরা লিখলাম এনিথিং 15। আচ্ছা, আমরা অনেকক্ষণ ইন্টিজার দিয়ে কাজ করতেছি, আমরা একটু ফ্লোটিং পয়েন্ট নিয়ে কাজ করি। ধরেন এটা আপনি দিলেন ডাবল। তো এখানে আমরা এখন আমরা পয়েন্ট ভ্যালু লিখতে পারবো। লিখলেন 1.75, হ্যাঁ, 2.25, 3.0, 5.0, 8.5, 11.25, 5.66, কয়টা হয়েছে? 1 2 3 4 5 6 7, আরো 3টা দেওয়া যাবে। ধরেন লিখলেন 4.0, 1, একটা একটা নেগেটিভ ভ্যালুও দেই, ধরেন -40 পয়েন্ট, না -40 দিলে আবার সে পুরাটাই মাইনাস হয়ে যাবে। দিলাম না, ইচ্ছা করে দিলে কোনো সমস্যা নাই, দিতেই পারেন, কোনো সমস্যা নেই। ধরেন 5.5। আচ্ছা, তো 2 4 6 8 10, তা আমাদেরকে এই 10টা নাম্বার দেওয়া হয়েছে। পরীক্ষায় কিন্তু এমনও আসতে পারে এই 10টা নাম্বার দেওয়া হবে না, এই 10টা নাম্বার আপনি ইউজারের থেকে নিবেন, ওই একই জিনিস, স্ক্যানের। তো আমাদেরকে 10টা নাম্বার দেওয়া হয়েছে, আমরা এখন কি করব? এটা সাম এবং এভারেজ বের করব। অত্যন্ত সোজা। বেসিক্যালি সাম বের করার সিস্টেম হচ্ছে সামের ইনিশিয়াল ভ্যালু দিবেন 0। তাহলে যেহেতু এটা ডাবল ভ্যালু, সো আমাদের ডাবল সাম ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 0, 0.0 আর কি। আর ডাবল এভারেজ একটা ভ্যালু নিবেন, এটা আমরা পরে হিসাব করব। এভারেজ তো হচ্ছে সাম বের করে 10 দিয়ে ভাগ করে দিলে এভারেজ হয়ে যাবে। আচ্ছা, ভালো। সিম্পলি লুপ চালান, লুপ চালায়া প্রত্যেকটা ভ্যালু এই সামের সাথে যোগ করে। তাহলে প্রথমবার যখন লুপে ঢুকবে, অর্থাৎ ইন্ডেক্স নাম্বার 0-তে যখন সে যাবে, দেখবে আমার ভ্যালু আসছে 1.75 আর সাম আছে 0.0। সিম্পলি আপনি লেখেন 0.0 যোগ 1.75, এটার যোগফলটা হোল্ড করে রাখেন। পরের ঘরে যান, পরের ঘরে আসছে 2.25, আগেরটার সাথে এটা যোগ করেন। এইভাবে করে আগেরটার সাথে এটা যোগ করেন, এভাবে করে আগেরটার সাথে এটা যোগ করেন, আগেরটার সাথে এটা যোগ করেন। এইভাবে ব্যাক এন্ড ফোর্থ যেতে যেতে যখন আমার লুপটা কমপ্লিট হয়ে যাবে, আপনার সামের মধ্যে সবকটা যোগফল বসে যাবে। তাহলে আমরা লুপটা লিখি। ফর ইন্টিজার i ইকুয়াল টু 0, i লেস দেন 10, কারণ আমাদের এখানে 10টা সংখ্যা, i প্লাস প্লাস। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এখন একটা একটা করে ভ্যালু আমি নিব। আচ্ছা, তাহলে সাম ইকুয়াল টু সাম প্লাস স্কোরসের। কেন স্কোরস লিখলাম? কারণ আমার অ্যারেটার ভ্যালু ছিল, অ্যারেটার নাম ছিল স্কোরস। আর স্কোরসের আই, তাহলে আই এর প্রথমে ভ্যালু 0, তার মানে এইটা। তারপরে আই এর দ্বিতীয় ভ্যালু হচ্ছে 1, তার মানে এইটা। আই এর তৃতীয় ভ্যালু হচ্ছে 2, তার মানে এইটা। আমরা তো এগুলো সবাই জানি মোটামুটি। এইভাবে 1 2 মানে 0 থেকে শুরু করে 0 থেকে 9 পর্যন্ত যাবে, এইটা 9 নাম্বার ঘর, তারপরে 10 নাম্বার ঘর আর কিছু নাই। সো আই সর্বোচ্চ 9 পর্যন্ত যাবে, আই লেস দেন 10, আই প্লাস প্লাস, আই এর আইও শেষ, আমার লুপও শেষ। তাহলে এখন আমরা লিখব প্রিন্ট দ্য সাম, মনে করে দিলাম। তো ডাবল সংখ্যার জন্য আমাদের লিখতে হচ্ছে পার্সেন্টেজ এল এফ, পার্সেন্টেজ এল এফ। এখানে আপনি জাস্ট সিম্পলি সাম লেখেন, একটা লাইন গ্যাপও দিয়ে দিই। তো দেখি কাজ করে কি। দেখছেন 42.51, তারপরে 4টা শূন্য। আমরা বললাম যে আচ্ছা ঠিক আছে, তুমি সর্বোচ্চ 2 ঘর দেখো, তাহলে ওই যে মনে আছে 0.2। তো আপনি যদি দেখান, সে সর্বোচ্চ 2 ঘর দেখাবে। তো মনে হলো না আরেকটু ঘর দেখানো দরকার, তাহলে 0.3 দেন, 0.3, তাহলে আরো 1 ঘর পর্যন্ত যাবে, পয়েন্টের পরে আরো 1 ঘর পর্যন্ত শূন্য আসবে।
আচ্ছা, যেহেতু আমার যোগফলগুলো বের হয়ে গেছে তাহলে এভারেজও খুব সোজা। প্রিন্টএফ এভারেজ পার্সেন্টেজ এল এন, কারণটা কি? এভারেজ হচ্ছে ডাবল সংখ্যা, ইকুয়াল টু হচ্ছে সাম ডিভাইডেড বাই সাম ডিভাইডেড বাই 10। স্বাভাবিক না, যোগফলকে 10 দিয়ে ভাগ করলেই তো এভারেজ চলে আসে। এইখানেও একটা গ্যাপ দিয়ে দিই আমরা, একটা মানে এন্টার চাপ দিয়ে দিই যাতে একটা এক্সট্রা লাইন প্রিন্ট হয়। সেভ করি। সাম হচ্ছে 42.510 এবং এভারেজ হচ্ছে 4.251। এক্ষেত্রে আপনি এখানে 0.3 বলে দিতে পারেন। কারণ আমি বললাম, আচ্ছা ঠিক আছে, এভারেজ 0.3 বললো, তো দেখি কি অবস্থা। পয়েন্টের পরে কত ঘর পর্যন্ত প্রিন্ট হয় এটা তো নিশ্চয়ই মনে আছে সবার। ওকে, তাহলে এটা আমাদের টাস্ক 4 চলে গেল। এবার আসি হচ্ছে ক্লাসে আপনাদেরকে একটা জিনিস আমরা আলোচনা করতেছিলাম, সেটা হচ্ছে বড় থেকে ছোট এবং ছোট থেকে বড় সাজানো। কি করা? বড় থেকে ছোট সাজানো, ছোট থেকে বড় সাজানো। সো এটাকে আমরা টাস্ক 5 বলি। টাস্ক যে given an array of integers, sort them in ascending order. অ্যাসেন্ডিং মানে হচ্ছে উপরে ওঠা, তার মানে ছোট থেকে উপরে উঠবো, ঠিক আছে? আর ডিসেন্ডিং মানে হচ্ছে বড় থেকে ছোট, মানে উপর থেকে নিচে নাম। অ্যাসেন্ড এবং ডিসেন্ড, এই দুটো ওয়ার্ড খেয়াল রাখবেন। হুম, ভুল করেন না, আমি যদি অ্যাসেন্ডিং অর্ডার দেই উল্টাটা লিখলে কিন্তু নাম্বার পাবেন না, আগেই বলে রাখি। আচ্ছা, এইটা করার জন্য আমাদেরকে কি করতে হবে? আগের মতোই সেম, যে আমাদেরকে একটা অ্যারে নিতে হবে। তো ধরেন আমি একটা অ্যারে নিলাম। হুম, একটা অ্যারে নিলাম, ধরেন নাম্বারস। এটার সাইজ হচ্ছে 5 এবং এটার মধ্যে কিছু ভ্যালু দেওয়া আছে, ধরেন কথার কথা 12, 40, হ্যাঁ, 5, 55, পরে 2 এরকম। তো আমাদেরকে বলছে কি যে এই নাম্বারটা ছোট থেকে বড় সাজানো, তার মানে কি? জিনিসটা হবে অনেকটা এরকম: 2, 5, 12, 40, 55। ঠিক আছে, এখন যেরকম মানে মিক্সিং অবস্থায় আছে, এটাকে আপনি ছোট থেকে বড় সাজাবেন। আচ্ছা, তো এইটার টেকনিকটা নিশ্চয়ই আগে আমি বলে দিছিলাম, ক্লাসেও পড়াইছি। তো টেকনিকটা হচ্ছে, মনে করেন এখানে কিছু নাম্বার আছে, কত কত নিয়েছিলাম একটু দেখি। 12, 40, 5, 55 এবং 2। 12, 40, 5, হ্যাঁ, 12, 40, 5, 55 আর 2। আমরা করব কি? খুবই সিম্পল, একটা লুপ চালাবো হচ্ছে এখান থেকে এখানে। একটু খেয়াল করেন, ফার্স্ট লুপটা চলবে মনে করেন এইভাবে: 0, 1, 2, 3, 4। আর আরো একটা লুপ প্যারালালি একসাথে চলবে, সেটা হচ্ছে এই 12-র সাথে যখন চিন্তা করব, এই 12-র সাথে সে প্রত্যেকটা আলাদা আলাদা কম্পারিজন করবে। সো সে করবে কি, এর এক ঘর সামনে থেকে চলবে। 1, 2, 1, 2, 3, 4। ঠিক আছে, আমার কথাটাও তো বুঝবেন না, কিন্তু আমি একটু আরেকটু এক্সপ্লেন করলে তখন বুঝবেন যে এখানে দুইটা লুপ পাশাপাশি কিভাবে চলতেছে। আচ্ছা, প্রথমে দেখি আমরা 0 থেকে 4 পর্যন্ত একটা লুপ চলতেছে। তাহলে 0 নাম্বার ঘরে ভ্যালু আছে হচ্ছে 12। 0 নাম্বার ঘরে ভ্যালু আছে 12। তো সে দেখবে যে আচ্ছা, আমার আমার তো সবচেয়ে ছোট নাম্বারটা দিতে হবে, রাইট? সো আমি বলবো যে অনেকটা এরকম যে ডান পাশের সংখ্যাটা কি আমার থেকে বড়, অথবা যদি সরি, ডান পাশের সংখ্যাটা কি আমার থেকে ছোট, এরকম একটা বিষয়। অথবা উল্টা করে বলতে পারেন যে 40, আপনার আপনার সামনে যে ভ্যালুটা আছে, ঠিক আছে, সেই সেই ভ্যালুটা যদি আপনার থেকে সাইজে বড় হয়, তাহলে এক্সচেঞ্জ হবে না। অনেকটা এরকম যে আমি চাচ্ছি যে 12 আর 40,
যদি 40 আমার চেয়েও ছোট হয় তাহলে ছোট সংখ্যাটা পিছায় আসুক, বড় সংখ্যাটা ডানে চলে যাক। এক্সচেঞ্জ হোক। তো এখন তো হচ্ছে না। ঠিক আছে? কারণ ১২ তো আ লেস দ্যান ৪০, তাই না? ১২ তো লেস দ্যান ৪০। তাহলে এদের মধ্যে কোনো ইন্টারচেঞ্জ এর প্রয়োজন নাই। আচ্ছা, এবার একটু দেখি ১২ আর ৫। তো আপনি বলেন যে, আচ্ছা, ১২ তুমি কি ৫ এর চাইতে ছোট বা এরকম, ঠিক আছে? বা এর বা ৫ তুমি কি ১২ র চাইতে বড়? তো আপনি বলবেন যে না, না ৫ তো ১২ র চাইতে বড় না। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব, এখানে কি ইরেজার আছে? হ্যাঁ, আছে। সো এই ১২ আর এই ৫ এদের মধ্যে একটা ইন্টারচেঞ্জ হবে। ৫ এই জায়গায় আসবে, ১২ এই জায়গায় চলে যাবে। বুঝতে পারছেন? ৫ এই জায়গায় চলে আসবে, ১২ এই জায়গায় চলে আসবে। আচ্ছা, দেন আসি আবার আ এইভাবে চিন্তা করেন যে একটু দাঁড়ান। হ্যালো? আচ্ছা, আমরা আমাদের অরিজিনাল যেই প্রবলেমটা ছিল এখান থেকে আরেকটু আ ঠিক করে বলার চেষ্টা করি। এর আগে আমাদের কোথায় কিছু ভুল ছিল। আ আমি যেটা বলছি সেটাও ঠিক আছে, কিন্তু আবার আম আপনাদের ক্লাসে যেরকমভাবে বুঝাইছি সেটার সাথে আবার কনসিস্টেন্ট হয় নাই। কারণ আমি যেটা বলতেছি সেটার মাধ্যমে হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যাগুলা বাম দিকে চাপতে থাকবে। কিন্তু আপনাদের ক্লাসে আমি বলছিলাম যে সবচেয়ে বড় সংখ্যাটা ডানে চলে যাবে। সেটা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে যাওয়ার একটা সিস্টেম। সো বেসিক্যালি করবেন কি, আপনি কোডটা লিখবেন এরকম যে, আমরা একটু দেখি যে ফার্স্টে আমরা ১২ থেকে শুরু করব। আমরা বলব যে ১২ কি ৪০ এর থেকে বড় কিনা? ১২ যদি ৪০ এর থেকে বড় হয় তাহলে ১২ কে ডান দিকে সরান। তো ১২ তো ৪০ এর থেকে বড় না। ১২ আর ৪০ এর মধ্যে কি সমান না? সেই ক্ষেত্রে আপনার ক্যালকুলেশনটা চলে যাবে হচ্ছে ৪০ থেকে। আচ্ছা, ৪০ আর ৫ এর মধ্যে বলবেন যে ৪০ কি ৫ এর থেকে বড়? ইয়েস। ৪০ কি ৫ এর থেকে বড়? ইয়েস। সেক্ষেত্রে আমাদের এই ৪০ এখানে আসবে আর ৫ এখানে যাবে। আচ্ছা, ৪০ কি ৫৫ থেকেও বড়? না, ৫৫ থেকে বড় না। সো আরেক ঘর আগাবে। তারপরে ৫৫ র সাথে তুলনা করবে যে আচ্ছা ৫৫ কি ২ এর থেকে বড়? ইয়েস। সেক্ষেত্রে ৫৫ এখানে আসবে এবং ২ এখানে চলে আসবে। তো এইভাবে আমরা একটা লুপ কমপ্লিট হইল। আবার এই সিমিলার কাজটা আরেকবার করতে হবে। ১২ কি ৫ এর থেকে বড়? হ্যাঁ, বড়। সেক্ষেত্রে আমরা সেক্ষেত্রে আমাদের ১২ এখানে আসবে আর ৫ এখানে চলে আসবে। ১২ কি ৪০ এর থেকেও বড়? না। ৪০ কি ২ এর থেকে বড়? ইয়েস। সো ৪০ এখানে আসবে, ২ এখানে যাবে। এরপরে সে আর সামনে আগাবে না। ঠিক আছে? কারণ এমনেও ৪০ ৫৫ থেকে বড় না। কিন্তু আমরা একবার যখন লার্জেস্ট সংখ্যাটাকে একবার যখন এদিকে আ এদিকে পাঠায় দিচ্ছি, হুম? সাথে, সাথে মনে করেন যে এটা ব্লক হয়ে যাচ্ছে, হ্যাঁ? এই ঘরটা মনে করেন ব্লক হয়ে গেল। এই ঘর পর্যন্ত আর নাই। যেমন ৪০ এখন এই ঘর পর্যন্ত আসছে, তাহলে ৪০ এর এই ঘরটা ব্লক হয়ে গেল। এই পর্যন্ত আর লুপ যাবে না। আচ্ছা, আরেকবার স্টার্ট করি। মনে করেন এগেইন ৫ কি ১২ থেকে বড়? না। ১২ কি ২ এর থেকে বড়? ইয়েস। তাহলে ১২ আসবে এদিকে আর ২ যাবে এদিকে। বুঝতে পারছেন? ওকে। ১২ আসবে এদিকে, ২ যাবে এদিকে। এটাই যদি হয় তাহলে দেখেন এর ঘরটাও ব্লক হয়ে গেল। দেন ফাইনালি ৫ কি ২ এর থেকে বড়? ইয়েস। সেক্ষেত্রে আরেকবার এক্সচেঞ্জ হবে। ৫ এখানে আসবে, ২ এই জায়গায় যাবে। ব্যাস, আমাদের অর্ডার মেইনটেইন করা শেষ। দেখেন জিনিসটা যে অর্ডারই ছিল না কেন এখন অ্যাসেন্ডিং অর্ডারে চলে আসছে। অর্থাৎ ২ থেকে ৫, ৫ থেকে ১২, ১২ থেকে ৪০, ৪০ থেকে ৫৫। ছোট থেকে বড় অর্ডারে বোর্ডটা সাজানো হয়ে গেছে। এই কাজটাই আমরা এখন করার ট্রাই করব কোডের মাধ্যমে। তো আমাকে একটু ফলো করার চেষ্টা করেন।
তাহলে মনে করেন আমাদের এই কোড মানে এই পাঁচটা সংখ্যা দেওয়া ছিল। এখন আমরা একটা লুপ চালাবো হচ্ছে বাইরে দিয়ে। হ্যাঁ, একটা লুপ চলবে হচ্ছে 0 থেকে এই পর্যন্ত। আর আরেকটা লুপ চলবে হচ্ছে 0-র এক ঘর সামনে থেকে শুরু করে শেষ পর্যন্ত। আরেকটা লুপ চলবে 0-র একদম সামনে থেকে শুরু করে শেষ পর্যন্ত। আমরা একটু লেখি, তারপরে ভালো বুঝতে পারবো। এটা বোর্ডে বুঝাইলে আরেকটু ইজি হইতো বা আরেকটু আপনারা ভালো বুঝতে পারতেন। ধরেন ইন্টিজার I equal to 0, I is less than n I plus plus। এটা হচ্ছে মূলত বাইরের লুপটা, অর্থাৎ যেটা প্রতিবার আমি বাম দিক থেকে শুরু করতেছি এবং বারবারই এটা কম্পারিজনের জন্য ডান দিকে আগাচ্ছে। আচ্ছা, দেন ফর ইন্টিজার, এটা হচ্ছে একটা লুপের ভিতরে আরেকটা লুপ। দেখেন এটা হচ্ছে একটা লুপ, তার ভিতরে এটা আরেকটা লুপ। ইন্টিজার j equal to 0, j less than, আমি আগে লেখি তারপরে বুঝতে পারবেন, n minus I minus 1 j plus plus। এটা হচ্ছে ভিতরের লুপ। তাহলে আমরা কন্টিনিউয়াস কি বলবো, যে আচ্ছা আহ, এই সংখ্যাটা অর্থাৎ বাম দিকের সংখ্যাটা কি ডান দিকের সংখ্যার তুলনায় বড়? যেমন আমরা বলতেছিলাম না যে 5 কি 2 এর থেকে বড়, তাহলে এক্সচেঞ্জ করব। সো ডান দিকের সংখ্যাটা হচ্ছে বাম দিকের সংখ্যাটা হচ্ছে সরি, নাম্বারস এর জে, এটা হচ্ছে বাম দিকের সংখ্যা। আর ঠিক তার ডানের সংখ্যাটা কি, নাম্বারস এর জে প্লাস ওয়ান, নাম্বারস এর জে প্লাস। তাহলে আমি কি বলতেছিলাম যে আচ্ছা, যদি বাম দিকের সংখ্যাটা ডান দিকের সংখ্যার তুলনায় বড় হয়, তাহলে বাম দিকেরটা ডান দিকে সরাই নিয়ে এসো। তাহলে আমি চেক করব তুমি কি বড়। হ্যাঁ, নাম্বারস, নাম্বারসের জে যদি নাম্বারসের জে প্লাস ওয়ান এর তুলনায় বড় হয়, আমরা এটা কি করবো, একটা ইফ কন্ডিশনের মধ্যে পাঠাবো। ইফ নাম্বারসের জে যদি নাম্বারসের জে প্লাস ওয়ান এর তুলনায় বড় হয়, তখন কি করব, এক্সচেঞ্জ করব। এই জায়গাতেই একটা একটা নতুন সমস্যার সৃষ্টি হবে। একটু খেয়াল করেন স্যাররা, ইন্টিজার এ ইকুয়াল টু মনে করেন 10, আর ইন্টিজার বি ইকুয়াল টু মনে করেন 50। আপনাদেরকে আমি পড়াইছি না অ্যাসাইনমেন্ট অপারেটর? তার মানে আমি যখন এ ইকুয়াল টু মনে করেন কথার কথা 4 লিখলাম, তার মানে 4-এর ভ্যালু, হ্যাঁ, এটার অর্থ হচ্ছে 4-এর ভ্যালু এর ভিতরে বসাও। 4-এর ভ্যালু এর মধ্যে বসাও। তো আমি যদি এখন এটা একটু মুছে দিই, পুরোটাই মুছে গেছে, আচ্ছা যাই হোক। ইন্টিজার এ ইকুয়াল টু 10, আবার ইন্টিজার বি ইকুয়াল টু মনে করেন 50। আমি চাচ্ছি এ এর ভ্যালু এখন 50 হয়ে যাক, আর বি এর ভ্যালু এখন 10 হয়ে যাক। এদের মধ্যে এক্সচেঞ্জ করার জন্য মাঝখানে আরেকটা এক্সট্রা ভ্যারিয়েবল লাগে। কেন লাগে দেখেন, ধরেন আমি বললাম বি এর ভ্যালু তুমি এর মধ্যে বসাও, রাইট? তাইলেই তো স্যার 50 হয়ে গেল। হ্যাঁ, বি এর ভ্যালুটা যদি এতে যায় তাইলেই তো 50 হয়ে গেল। আচ্ছা দিয়ে দেখি, এ ইকুয়াল টু, আপনি যখন বি এর ভ্যালু এর মধ্যে বসাইলেন, ওই অবস্থায় এ এর ভ্যালু কত, 50। এ হচ্ছে, এভাবে লিখি, এ, আর এখানে লিখি বি। আচ্ছা, তো এ এর সাবেক ভ্যালু হচ্ছে 10, আর বি এর সাবেক ভ্যালু হচ্ছে 50। আচ্ছা, তো যেই মুহূর্তে আমি এ ইকুয়াল টু বি লিখলাম, তার মানে হচ্ছে বি এর ভ্যালু এ এর ভিতরে বসাও। তাহলে বি এর ভ্যালু ছিল 50, এ এর ভিতরে বসলে কত হবে? হুম, বর্তমান ভ্যালু হবে ও 50। হ্যাঁ, এটা এটা কাটা চলে যাবে। এখন দেখেন তো স্যাররা, ব্যাপারটা কি দাঁড়াইলো, এ এর ভ্যালুও 50, বি এর ভ্যালুও 50। এখন আপনি, হ্যাঁ, এ আর বি উল্টাই দিতে চাচ্ছিলেন, মানে আপনি চাইতেছিলেন যে এ এর ভ্যালু 50 হোক আর বি এর ভ্যালু 10 হোক। কিন্তু এখন দেখেন, আপনি যদি এই লাইনটা লেখেন, এ ইকুয়াল টু বি, আবার আপনি যদি লেখেন
আহ, কি বি ইকুয়াল টু এ, আমি যদি এইটা লিখি, তখন এটার মানে হচ্ছে এ এর ভ্যালু বি এর ভিতরে বসাও। খুবই ভালো কথা। এর বর্তমান ভ্যালু কত স্যার? 50। বি এর ভিতরেও বসবে হচ্ছে 50। তার মানে দেখেন 10 যে ভ্যালুটা ছিল, এইখানে যে 10 ভ্যালুটা ছিল, এটা কিন্তু হারিয়ে গেছে। এটা হারিয়ে গেছে। সো এই হারায় যাওয়ার হাত থেকে বাঁচার সিস্টেমটা হচ্ছে যে এ এর ভ্যালু বি এর ভিতরে, বি এর ভ্যালু এ এর ভিতরে। যেমন আমাদের এখানে যেটা হয়েছে যে এটার ভ্যালু এটাতে বসাও, এটার ভ্যালু এটাতে বসাও। আপনি যদি এই স্টাইলে লেখেন তাহলে কিন্তু আপনার ভ্যালু হারায় যাবে। আপনার ভ্যালু হারায় যাবে। তো এই হারানোর হাত থেকে বাঁচার ওয়ে হচ্ছে বেসিক্যালি আরেকটা টেম্পোরারি ভ্যারিয়েবল ইউজ করা। ধরেন টেম্প। সো লেখার স্টাইল হইলো অনেকটা এরকম যে তুমি টেম্পের মধ্যে অর্থাৎ টেম্পোরারির মধ্যে আগে এর ভ্যালুটা সেভ করে রাখ যাতে না হারায় যায়। ঠিক আছে? এরপর এর মধ্যে বি এর ভ্যালু বসো। তারপর বি এর মধ্যে ওই সেভ করা ভ্যালুটা বসো। এতে কি কাজ হলো? এবার একটু দেখি। আচ্ছা, তাহলে আসেন। এর ভ্যালু ছিল 10 আর বি এর ভ্যালু ছিল 50। আমি চাচ্ছি এর ভ্যালু হবে 50, বি এর ভ্যালু হবে 10। আচ্ছা, টেম্পের মধ্যে এর ভ্যালু রাখলাম, তাহলে টেম্প একটা চলে আসলো। এবার টেম্প, টেম্পের মধ্যে এর ভ্যালু রাখলে এর ভ্যালু 10, এখানেও বসবে 10, এখানেও বসবে। গুড। বি এর ভ্যালু এর ভিতরে বসাও, এ ইকুয়াল টু বি। আমি আগেই বলছি অ্যাসাইনমেন্ট অপারেটর মানে হচ্ছে ডান পাশেরটার ভ্যালু বাম পাশেরটার ভিতরে বসাও। তাহলে ডান পাশেরটা হচ্ছে বি, বি এর ভ্যালু এর মধ্যে যদি বসে, তাহলে এর বর্তমান ভ্যালু হয়ে যাবে 50। হুম, এর বর্তমান ভ্যালু হয়ে যাবে 50। এখন কিন্তু দেখেন এখন ওই আগের মতো অবস্থা, এর ভ্যালু 50, বি এর ভ্যালু 50। কিন্তু এখন আপনার কাছে একটা সুযোগ আছে, কারণ আপনি 10টা আগে থেকেই সেভ করে রাখছিলেন। এখন আপনি বলতেছেন যে সেভ করা ভ্যালুটা মানে টেম্পের ভ্যালু তুমি বি এর ভিতরে বসাও। অর্থাৎ এই 10 ভ্যালুটা তুমি 50-এর মধ্যে বসাও। এখন বি এর ভ্যালু হয়ে যাবে 50। সরি 10, 10 হয়ে যাবে। ওকে, এখন এইটা যদি বুঝেন তাহলে আমাদের কোডে চলে আসি। সো আমরা বলতেছি যে আচ্ছা, বাম পাশের সংখ্যাটা কি ডান পাশের সংখ্যাটার তুলনায় বড়? যদি বড় হয় তাহলে এক্সচেঞ্জ করে দাও, অর্থাৎ বামেরটারে ডানে পাঠিয়ে দাও। এই ক্ষেত্রে আমাদেরকে কি লাগবে? একটা টেম্পোরারি ভেরিয়েবল লাগবে। আমরা ধরেন এটার নাম দিলাম টেম্প। টেম্পের মধ্যে প্রথমে বাম পাশেরটার সেভ করে রাখলাম, তারপর বাম পাশেরটার মধ্যে ডান পাশেরটার ভ্যালু বসাই দিলাম। ডান পাশেরটা হচ্ছে জে প্লাস ওয়ান। জে যদি বামে হয়, জে প্লাস ওয়ান তো ঠিক তার ডানের সেলটাই হবে, ঠিক তার ডানের যে মেমোরিটা বা এই যে এই ডানের ঘরটা সেটাই তো হবে। দেন ফাইনালি বামেরটার মধ্যে যেহেতু ডানের ভ্যালু বসে গেছে, সো ডানেরটার মধ্যে এবার সেভ করা ভ্যালুটা বসিয়ে দিই। ডানেরটার মধ্যে এবার আমরা সেভ যেটা করছিলাম সেটা বসাই। ব্যাস। এইবার হচ্ছে আমরা একটু দেখে আসি আমাদের নাম্বারসের কি অবস্থা। প্রিন্টএফ, প্রিন্টএফ তো না, একটা ফর লুপ চালাইতে হবে এখানে আরেকটা। ধরেন আগের মতোই লিখলাম ইন্টিজার I ইকুয়াল টু 0, I লেস দেন 5, I প্লাস প্লাস। তো এরকম একটা লিখে দিই প্রিন্টএফ আফটার সর্টিং, সর্টিং করার পরে হ্যাঁ কি অবস্থা আছে একটু দেখি। পার্সেন্টেজ ডি, একটা করে গ্যাপ দিলাম, অথবা না না, এটা তাহলে আফটার সর্টিং কথাটাই বারবার আসবে। আপাতত আমরা একটু গ্যাপ দিয়ে দিয়ে লিখে দেখি যে ঠিক মতো আসে কিনা। সো নাম্বারসের আই সেভ করলাম, চালাই দেখি। এন 89 নাম্বার লাইন,
কোথায় এন লিখছি? ও আচ্ছা আচ্ছা, সরি, এত তো এন না, 5 হবে। ভুল করে হয়তো এন লিখছি। আর সেই ক্ষেত্রে এটাও হবে 5। সেভ করলাম। সেভ। দেখেন, আমাদের নাম্বারটা ছিল 12, 40, 5, 55, 2, এরকম মিক্সিং ছিল। জিনিসটা কিরকম হয়ে গেল? 2, 5, 12, 40, 55, ঠিক যেরকম আমরা চাইছিলাম, ছোট থেকে বড়। স্যার, বড় থেকে ছোট যদি করতে হয়, ছোট থেকে বড় করতে দেখতাম, বড় থেকে ছোট যদি বানাইতে হয়, জাস্ট সিম্পল একটা লাইনে খালি চেঞ্জ করতে হবে। সেটা হচ্ছে আপনার এই গ্রেটার দেনটাকে জাস্ট লেস দেন বানাই দেন। এই গ্রেটার দেনটাকে শুধু লেস দেন বানাই দেন। রান করে দেখেন, বড় থেকে ছোট হয়ে যাবে। সবচেয়ে বড় সংখ্যাটা বামে, 40, 12, 5, 2। কারণ আসলে স্যার লজিকটা কি? লজিকটা হচ্ছে আমি প্রত্যেকটা স্টেপেই হুম দেখতেছি যে তুমি কি আমার চাইতে বড়? যেমন আরেকবার একটু দেখি, 12, 40, 5, 55, 2, তাই? তাহলে আমার কোডটা আসতেছে এরকম, 12, 40, 5, 55, 2, তাই তো? 12, 40, 5, 55, 2। তো আমি প্রত্যেকটা স্টেপে করতেছি কি, ঠিক তার ডান পাশেরটার সাথে তুলনা করে দেখতেছি যে আচ্ছা, ও কি আমি কি ওর চেয়ে বড়? বড় হইলে ডানে সরে যাই। যেমন 12 কি 40-এর থেকে বড়? না। এই জন্য আর চেঞ্জ করি নাই। কিন্তু যেই মুহূর্তে 40 কি 5-এর থেকে বড়? ইয়েস। সাথে সাথে কিন্তু চেঞ্জ করে ফেলতেছি। 40 এখানে আসতেছে, 5 এখানে যেতেছে। তাহলে আমি যদি জাস্ট উল্টাটা করি, অর্থাৎ আমরা যদি এখন ছোটটা কাউন্ট করা স্টার্ট করি, অর্থাৎ 12 কি 40-এর থেকে ছোট? ইয়েস। তাহলে 12 কে ডান পাশে সরায় দাও। তাইলেই কিন্তু উল্টা উল্টা ব্যাপারটা হবে। এর আগে 40 টা ডানে সরে যাচ্ছিল, এবার বড় সংখ্যাগুলো বামের দিকে আসবে। তো আমি একটা লুপ চালায় দেখাই। ধরেন 12 কি 40-এর থেকে ছোট? ইয়েস। তাইলে চেঞ্জ করো। এর আগে তো বড় ছিল দেখে চেঞ্জ করতাম না। বড় হিসাব করতাম। এবার বলবো তুমি কি ছোট কিনা? মানে 12 এই ঘরে আসবে, 40 এই ঘরে চলে আসবে। আচ্ছা, আবার 12 কি 5-এর থেকে ছোট? না। 5 কি 55, সরি, 5 কি 55 থেকে ছোট? ঠিক আছে? 5 কি 55 থেকে ছোট? ইয়েস। 5 তো 55 থেকে ছোট। 12 5-এর থেকে ছোট না। সো এই অংশটুকু বাদ। 12 র হিসাব এখন বাদ। এবার দেখবো 5 55 থেকে ছোট কিনা? হ্যাঁ, 5 তো 55 থেকে ছোট। তাইলে 5 এই ঘরে আসবে আর 55 এই ঘরে যাবে। আচ্ছা, 5 কি 2 এর ছোট? না। তো এই একটা লুপ যখন কমপ্লিট হবে, সরি সরি সরি, আমি মনে হয় একটু ভুল করছি। 12, 40, 55, 5, 55, 2, হ্যাঁ। একটু দেখে আসি যে আমার আমার আসলে সবচেয়ে বড় সংখ্যাটা বামে চলে আসার কথা। সবচেয়ে বড় সংখ্যাটা বামে চলে আসার কথা। কোডটা কিভাবে হয়েছে তাইলে? যে বামের সংখ্যাটা যদি সামনের সংখ্যাটা চেয়ে ছোট হয় তাহলে এক্সচেঞ্জ হবে, আর যদি বড় হয় বা সমান হয় তাহলে এক্সচেঞ্জ হবে না। তো 12 40 থেকে ছোট? ইয়েস। তাহলে 12 ডানে যাবে, 12 ডানে যাবে, 40 বামে আসবে। 12 কি 5-এর চেয়ে ছোট? না। 5 কি 55 থেকে আহ, ও হ্যাঁ হ্যাঁ, ঠিকই আছে, ঠিকই আছে, ঠিকই আছে। একটা ইয়ে করতেছি। তো মানে 12 থেকে 40, যখন 40 চলে আসলো, তারপরে দেখেন এই কোডটা একটু খেয়াল করে দেখি। হুম, যে নাম্বারসের যে যে তাহলে 0 থেকে শুরু করতেছে, আর 5 মাইনাস I মাইনাস 1 পর্যন্ত যাচ্ছে। তার মানে 5 মাইনাস 0 মাইনাস 1 বা 4 পর্যন্ত যাবে প্রথমবার। দ্বিতীয়বার আবার যাবে হচ্ছে 5 মাইনাস 1 মাইনাস 1, তার মানে হচ্ছে 5 মাইনাস 1 4, 4 মাইনাস 1 হচ্ছে 3। তো লাস্টের ঘরটা সে আর চেক করবে না। তার মানে লাস্টের ঘরটার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটা চলে যাওয়ার কথা। সবচাইতে ছোট যে সংখ্যাটা থাকবে সেটা লাস্টের ঘরে চলে যাওয়ার কথা। তাহলে দেখি যায় কিনা। 12 আর 5 এর মধ্যে ক্যালকুলেশন হইলে না, বা যাবে না। 5 আর 55 মধ্যে যদি হিসাব হয়, 5 আর 55 মধ্যে হিসাব হইলে 55 বামে আসবে,
5 ডানে যাবে। আর ৫ এই যে ৫৫ এখানে আসবে, ৫ ডানে যাবে। আর ৫ আর ২ এর মধ্যে যখন ক্যালকুলেশন হবে ৫ আর মানে এক্সচেঞ্জ আর হবে না। সেই হিসাবে সবচেয়ে ছোট সংখ্যাটা থাকার কথা লাস্টে, লাস্টে থেকে গেল এবং লাস্ট ঘরটা ভ্যানিশ হয়ে গেল। তাহলে এই সেম জিনিসটা আবার, হ্যাঁ, ৪০ ১২ থেকে ছোট কিনা না। কিন্তু ১২ তো ৫৫ থেকে ছোট। সেই ক্ষেত্রে ১২, ১২ এক ঘর এই পাশে আসবে। ১২ এই ঘরে আসবে আর ৫৫ এই ঘরে যাবে। ঠিক আছে? এবং ১২ কি ৫ এর চেয়ে ছোট? না। সেই হিসেবে ৫, ৫ এর জায়গায় থাকতেছে এবং এই ঘরটাও নেক্সট স্টেজে বন্ধ হয়ে যাবে। আবার যখন তুলনা হবে তখন দেখেন এই ১২ আর ৫৫ র মধ্যে যখন আসবে, একটু ৪০ কি ৫৫ থেকে ছোট? ইয়েস। আগে এদের মধ্যে চেঞ্জ হবে। আগে আগে এদের মধ্যে চেঞ্জ হবে। তার মানে ৪০ কি ৫৫ থেকে ছোট? ইয়েস। তাহলে ৪০ এই ঘরে আসবে, ৫৫ এই ঘরে যাবে। আর ৪০ কি ১২ থেকে ছোট? নো। ১২ ১২ জায়গায় থাকতেছে এবং এই ঘরটাও এই লুপে ব্লক হয়ে যাচ্ছে। আর ফাইনালি যখন দেখবে ৫৫ কি ৪০ এর চেয়ে ছোট? না। তখন ৪০ ও ব্লক হয়ে যাবে। ফাইনালি লুপটা বন্ধ হয়ে যাবে। সো দেখেন দেখেন বড় থেকে ছোট সাজানো হয়ে যাবে। বড় থেকে ছোট সাজানো হয়ে যাবে। তো সিম্পল কথা হচ্ছে জাস্ট একটা গ্রেটার দেন সাইন যদি আপনি বদলাই দেন তাহলেই কি হয়ে যাবে? আপনার আ প্রোগ্রামটা বড় থেকে ছোট হয়ে যাবে। এখন একটু আগে যেমন অ্যাসেন্ডিং করতে চাইলে এটা হবে গ্রেটার দেন। কারণ তখন আমরা করব কি? বাম পাশে যদি বড় সংখ্যা থাকে বড়টাকে আস্তে, আস্তে ঠেলে ডান দিকে পাঠাবো। আর যদি ডিসেন্ডিং বলি তখন কি করব? যে যদি বাম পাশে ছোট সংখ্যা থাকে ওইটারে আস্তে, আস্তে ঠেলে ডান দিকে পাঠাই দিব। আর প্রতিবার এই যে দেখেন 5 মাইনাস I মাইনাস 1 বা এই কথাটা কেন লেখা হয়েছে? কারণ ১ম বার যখন লুপটা চলবে একদম লাস্টে গিয়ে জমা হবে সবচেয়ে বড় সংখ্যাটা। ২য় বার যখন হবে তখন ওই ঘর তো ব্লকই, ওই ব্লক ঘরে আর যাওয়ারও দরকার নেই। তার আগের ঘর পর্যন্ত গেলেই ঠিক আছে? তো ১ম বারে সে যাবে হচ্ছে ৪ পর্যন্ত, ২য় বারে ৩ পর্যন্ত, লাস্টে ২ পর্যন্ত, এরপরে ১ পর্যন্ত, এরপরে আর যাবেই না। ১ এর নিচে তো 0, 0 তে আর যাবেই না। সে হিসেবে ইন্টারনাল লুপটাও শেষ, এক্সটার্নাল লুপটাও শেষ, দুজনেই বের হয়ে চলে আসবে। বুঝতে পারছেন? তো এই হলো মোটামুটি আমাদের অ্যারের যে আলোচনাটা ছিল। আ আমি কোডগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আপনারা কোডগুলো প্র্যাকটিস করেন। ভিডিওটাও দিয়ে দিচ্ছি। এরপরে আমরা একটু দেখব হচ্ছে পয়েন্টার নিয়ে। ঠিক আছে? আমি দেখি এখন আপাতত নামাজে চলে যাই। পয়েন্টার নিয়ে আলোচনা করব। আ আজকে যদি পারি আজকে করব আর নাইলে আ পরবর্তী কোনো ক্লাসে দেখব আমরা। তো আমাদের এখনো বাকি আছে হচ্ছে মূলত পয়েন্টার, আ স্ট্রিং তার মানে লেখা রিলেটেড যে কোডগুলো আছে সেগুলা এবং যদি সময় থাকে ফাইল হ্যান্ডলিং, ফাইল রিলেটেড যে কোডগুলো আছে সেইটা। সো অ্যারে খুবই গুরুত্বপূর্ণ পার্ট। অ্যারে থেকে প্রচুর পরিমাণ কোয়েশ্চেন ফাইনালে আসবে। প্লাস অ্যারে হচ্ছে প্রত্যেকটা প্রোগ্রামিং এরই একটা মানে খুবই ফান্ডামেন্টাল এবং ইম্পোর্টেন্ট টপিক। সো এটার ব্যাপারে ক্লিয়ার একটা আইডিয়া থাকা আপনাদের দরকার। আশা করি আম হয়তো আমার পড়ানোর সময় একটু মিস্টেক হতে পারে। বাট ক্লাসে হয় কি? ক্লাসে তো বোর্ড থাকে। বোর্ডে লেখার সময় একটু বেশি ইজিলি পড়ানো যায়। কম্পিউটারে পড়াইতে একটু কষ্ট হয়। হোয়াটএভার আমি চাই যে আপনারা ভিডিওটা দেখেন। ভিডিওটা দেখে আস্তে, আস্তে নিজের খাতায় লিখে বুঝার চেষ্টা করেন। আর কোড তো দিয়ে দিচ্ছি। কোডও দেখতে পারতেছেন। কোডও হাতে লেখার প্র্যাকটিস করেন। যেমন আমি যদি বলি অ্যাসেন্ডিং অর্ডার তাহলে এই চিহ্ন দিবেন। যদি বলি ডিসেন্ডিং অর্ডার তাহলে এই চিহ্ন দিবেন। চেঞ্জ হয়ে যাবে তো। চিহ্নটা তো চেঞ্জ হয়ে যাবে। গ্রেটার দেনটা অ্যাসেন্ডিং অর্ডারে থাকতেছে আর ডিসেন্ডিং অর্ডারের ক্ষেত্রে লেস দেন থাকতেছে। কিন্তু এটা অন্ধভাবে মুখস্থ করবেন না। বোঝার চেষ্টা করবেন যে আসলে কেন? কারণ গ্রেটার দেন থাকলে হচ্ছে কি বড় সংখ্যাটা আস্তে, আস্তে ডান দিকে ঠেলে পাঠাচ্ছি। আর যদি লেস দেন থাকে তাহলে ছোট সংখ্যাটা ডান দিকে ঠেলে পাঠাচ্ছি। সো এই হচ্ছে ওভারঅল সিস্টেমটা। তো আমি ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আর কোডের যেই লেখাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করে দিব। ওকে, আল্লাহ হাফেজ।